সিলেক্ট করবো হেয়ার। তোমার সিদ্ধান্ত আমাকে জানাও। লেট মি নো ইওর ডিসিশন, লেট মি নো ইওর ডিসিশন। তুমি যদি মন পরিবর্তন করো আমাকে জানাও। লেট মি নো ইফ ইউ চেঞ্জ ইওর মাইন্ড, লেট মি নো ইফ ইউ চেঞ্জ ইওর মাইন্ড। দেখেছেন তাহলে কত সুন্দর স্ট্রাকচার। এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। এগুলো আমরা শিখলে প্রচুর পরিমাণে আমরা ইংলিশে কথা বলতে পারবো। ইংলিশে কথা বলাটা কিছুই না, ইটস ভেরি অ্যান্ড সিম্পল। ইউ হ্যাভ টু অ্যান্ড সার্চিং মাইন্ড, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। প্রচুর পরিমাণে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি কিন্তু এই জায়গাটা ডেভেলপ করতে পারবে। আসসালামু আলাইকুম ইয়াসমিন আপা, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম স্যার। হাউ আর ইউ? গুড আচ্ছা মর্নিং। স্যার, ভালো। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। ওকে। তো সৃষ্টিকর্তার কত বিচিত্র একটা মানে বিষয় যে আমাদের এখানে রাত আর ওখানে এখন গুড মর্নিং দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এমনই কিন্তু হয়। পৃথিবীর এক এক দেশের টাইম কিন্তু এক এক রকম। অনেক দেশের স্টুডেন্ট আমাদের কাছে পড়ে, তো সবার টাইম কিন্তু আলাদা। যারা হংকং থেকে ক্লাস করে আমাদের দেশের থেকে 2 ঘন্টা তারা এগিয়ে থাকে। আমাদের এখানে রাত 8টা বাজে, ওখানে এখন অলরেডি রাত 10টা বেজে গিয়েছে। আমার কাছে সৌদি আরবিয়া থেকে কিছু স্টুডেন্ট সৌদি আরব থেকে ক্লাস করে, তো আমাদের থেকে 3 ঘন্টা পরে। যেহেতু আমরা পূর্ব দিকের দেশ, আমাদের এখানে 8টা বাজে, ওখানে এখন বাজে হচ্ছে বিকাল 5টা সৌদি আরবে। কত সুন্দর একটা সিস্টেম করে রেখেছে আল্লাহ তাআলা। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমরা সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাও দেখব, সঙ্গে আমাদের আরো কিছু বিষয় দেখার আছে। আমরা সেইগুলো একটু প্র্যাকটিস করব। দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, আমরা এখান থেকে একটু শুরু করব আমাদের রুল 9 থেকে। যেমন নাউন, নাউন শব্দের অর্থ কোনো কিছুর নাম। নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ যেমন ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, পেয়ার ইত্যাদি থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। কোনো নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক কোনো শব্দ থাকে, আমরা সবাই একটু মন দিয়ে দেখবো, এগুলো আমাদের রিটেন ইংলিশে খুব কাজে দিবে। আমরা লিখতে গেলে এই জায়গাগুলোতে ভুল করি। নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ যেমন ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, পেয়ার ইত্যাদি থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। কেমন দেখেন, অন ডজন অফ অরেঞ্জেস, অন ডজন অফ অরেঞ্জেস ইজ সাফিসিয়েন্ট। এখানে আমরা যদি চিন্তা করি যে অরেঞ্জেস এটা তো প্লুরাল রয়েছে, তাহলে কি এখানে ভার্বটা কি প্লুরাল হবে? এটা ভাবার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে অন ডজন, ডজনটা কয় ডজন? 1 ডজন। এখানে সে যদি 10 ডজন, 12 ডজন মানে একের অধিক হতো, তাহলে কিন্তু এখানে আমি আর ব্যবহার করতে পারতাম। অর্থাৎ এখানে ওয়ান ডজন অফ অরেঞ্জেস ইজ সাফিসিয়েন্ট। অনেকগুলা আম, সরি ম্যাঙ্গো, কমলা, অনেকগুলা কমলা রয়েছে, তার ভিতরে 1 ডজন কমলাকে বোঝাচ্ছে। ওই অনেক কমলার ভিতরে কয় ডজন? 1 ডজন। ডজন কিন্তু অন বা এক, এই সিঙ্গুলার এখানে হয়েছে, এই জন্য কিন্তু ভার্বটাও সিঙ্গুলার। দেখেন, ইজ। অন ডজন অফ অরেঞ্জেস ইজ সাফিসিয়েন্ট। নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ, অরেঞ্জেস হচ্ছে নাউন, এর পূর্বে সংখ্যাবাচক শব্দ ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, পেয়ার ইত্যাদি রয়েছে, এবং এখানে ভার্ব সিঙ্গুলার হবে। সময় পরিমাপক, সময় ও পরিমাপ উল্লেখ থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। সময় ও পরিমাপ উল্লেখ থাকলে কি বসে? সিঙ্গুলার ভার্ব। যেমন 2 আওয়ার্স ইজ রিকোয়ার্ড টু কুক দ্য রেসিপি, অর্থাৎ এই রেসিপিটা রান্না করার জন্য 2 ঘন্টা সময় চাওয়া হয়েছে বা 2 ঘন্টা সময় লাগে। 2 আওয়ার্স ইজ রিকোয়ার্ড, হ্যাঁ, টু কুক দ্য রেসিপি। যে 2 আওয়ার্স, 2 ঘন্টা। এই যে 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা যাই থাকুক না কেন, আমরা মনে করতে পারি যে এখানে 2 ঘন্টা, তাহলে তো এটা তো অনেক একটা লম্বা সময়। 2 ঘন্টা একের অধিক প্লুরাল 2 আওয়ার্স, তাহলে এখানে আর হবে না কেন? কিন্তু বলা হচ্ছে সময়, 2 ঘন্টা একটা সময় বোঝাচ্ছে, সময়ের একটা একক বোঝায় এখানে 2 আওয়ার্স। হ্যাঁ, এই সময় যখন থাকবে 10 আওয়ার্স যদি থাকে, এখানে 24 আওয়ার্স, 24 ঘন্টাও যদি থাকে, তাহলে কি হবে? 2 আওয়ার্স অথবা 24 আওয়ার্স ইজ রিকোয়ার্ড টু ডু দা ওয়ার্ক। 24 ঘন্টার সময় চাওয়া হয়েছে এই কাজটি করার জন্য। তাহলে মনে রাখবো কি, সময় ও পরিমাপ উল্লেখ থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। সময় ও পরিমাপের উল্লেখ থাকলে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। 2 আওয়ার্স ইজ রিকোয়ার্ড টু কুক দ্য রেসিপি। প্রেজেন্ট টেন্স, এ ফ্র্যাকশন, ফ্র্যাকশন থাকলে পরবর্তী নাউন অনুসারে ভার্ব বসে। ফ্র্যাকশন শব্দের অর্থ কি? ভাগ। ফ্র্যাকশন শব্দের অর্থ হচ্ছে ভাগ, বিভাজন। এমনটি থাকলে পরবর্তী নাউন অনুসারে ভার্ব বসে। যেমন অন থার্ড অফ দ্য রিপোর্ট। দেখেন, অন থার্ড অফ দ্য রিপোর্ট, এই রিপোর্টটার 3 ভাগের 1 ভাগ
হ্যাজ বিন রিটেন, এখানে ওয়ান থার্ড অফ দ্য রিপোর্ট, তিন ভাগ, তাহলে এখানে তো হ্যাভ বিন প্লুরাল ভার্ব হওয়া কথা ছিল, কিন্তু এখানে হ্যাজ বিন হলো কেন? ওই যে বলা হচ্ছে এখানে ফ্র্যাকশন থাকলে পরবর্তী নাউন অনুসারে ভার্ব বসে, অর্থাৎ ওয়ান থার্ড অফ দ্য রিপোর্ট হ্যাজ বিন রিটেন, এখানে কিন্তু ওয়ান থার্ড অফ দ্য রিপোর্ট, রিপোর্টটা তিন ভাগ, আমরা চিন্তা করতে পারি তাহলে এখানে সাবজেক্ট প্লুরাল রয়েছে তাহলে ভার্ব প্লুরাল হবে, এমনটি কিন্তু না, অর্থাৎ ওয়ান থার্ড অফ দ্য রিপোর্ট হ্যাজ বিন রিটেন হবে। একই দৈর্ঘ্য, একই দৈর্ঘ্য ভালোভাবে দেখেন, একই দৈর্ঘ্য বা পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও সাবজেক্ট কি হবে? দেখতে প্লুরাল হবে, কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দেখেন 40 মাইলস, এই যে দেখেন এখানে সাবজেক্ট কি 40 মাইলস, 40 মাইল, এটাই কিন্তু আমার এখানে সাবজেক্ট। 40 মাইলস ইজ আ লং ওয়ে, 40 মাইল পথ একটা দীর্ঘ পথ, তাই না? তো এই যে 40 মাইলস ইজ আ লং ওয়ে, দেখেন আমাদের একটা বিষয়কে এখান থেকে আমাদের একটু পরে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস শিট দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ শিট, এইগুলা যদি ভালোভাবে দেখতে পারেন তাহলে একটু পরেই আমরা যে প্র্যাকটিস করার জন্য যে এক্সারসাইজ শিটটি আমরা দেখব ওইগুলো কিন্তু পারবেন। মানুষ অঙ্ক খুব ভালো পারে কেন জানেন? অর্থাৎ অঙ্কে দেখবেন 100-তে 100 পাওয়া যায়, ইংলিশে কিন্তু 100 পাওয়া যায় না, এটা একটা লিটারেচার। তো গণিত যে সাবজেক্ট ম্যাথমেটিক্স, এটা কিন্তু একটা দুইটা অঙ্ক করে দিয়ে ওই নিয়মের অঙ্কগুলা কিন্তু প্র্যাকটিস করতে হয়, ওই নিয়মের অঙ্কগুলা কিন্তু আমাদের নিজেদের করতে হয়। এই জন্য কিন্তু আমরা অঙ্ক শাস্ত্র যেটা বলা হয় ম্যাথমেটিক্স, এটাতে আমরা কিন্তু খুব দ্রুত দেখবেন একটা অঙ্ক বই 3 মাসের ভিতরে কমপ্লিট করা সম্ভব। কেন জানেন? ওই বইতে মনে করেন চ্যাপ্টার 9, এই চ্যাপ্টার 9-এ প্রথমে একটা বা দুইটা বা তিনটা অঙ্ক স্যার করাই দিল, এবার স্যার বলে যে দেখবেন আমরা যখন 9-10-এ পড়েছি, স্যার বলে যে বাদ বাকি অঙ্কগুলা তোমরা নিজেরা করো, বলতো না? তো অর্থাৎ কেন বলে? কারণ ওই যে নিয়মটা শিখাই দিয়েছে, ওই নিয়মের অঙ্ক নিচের দিকে সবগুলোই একই নিয়ম, হয়তো একটু সংখ্যা পরিবর্তন হতে পারে, চেহারাটা একটু আলাদা হতে পারে, কিন্তু ওই অঙ্কের গঠন প্রণালী অর্থাৎ ওই সূত্র দিয়েই কিন্তু মিলে যাবে। অর্থাৎ এখানে আমরা মনে রাখবো যে আমরা এই যে 40 মাইলস ইজ আ লং ওয়ে, এটাতে আরো কিছু বাক্য করতে হবে, এই যে এটা তো দৈর্ঘ্য গেল, এই সময় বলতে হবে একটু, যেমন 10 মিনিটস ইজ এনাফ টু এক্সপ্লেইন দিস টপিক, 10 মিনিটস ইজ এনাফ টু এক্সপ্লেইন দিস টপিক, অর্থাৎ এই টপিকটা বর্ণনা করার জন্য 10 মিনিট সময়ই যথেষ্ট, তাই না? তাহলে এখানে এই যে 10 মিনিটস, 40 মাইলস, এই দিয়ে আপনাকে আরো কিছু বাক্য নিজে নিজে তৈরি করতে হবে। অর্থাৎ আপনি যখন এটা প্র্যাকটিসের ভিতরে আনতে পারবেন, এটা যখন আপনি নিজে নিজে করবেন, এই নিয়মের আরো কিছু বাক্য, অর্থাৎ আমার মেইন কথা হচ্ছে একটা রুল শিখে ওই রুল দিয়ে আমরা আরো কিছু বাক্য তৈরি করব, তাহলে দেখবেন এই শেখাটা আমাদের কাছে খুব ক্লিয়ার হবে। এটা ক্লিয়ার করতে গেলে আমাদের এই সিস্টেমেই কিন্তু এগোতে হবে, অর্থাৎ আমাদেরকে একটা রুল দেখে ওই রুল থেকে বাক্য তৈরি করব। তো এখানে আমার মূল কথা কি ছিল? একই দৈর্ঘ্য বা পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। 40 মাইলস ইজ আ লং ওয়ে, 40 মাইল পথ একটা দীর্ঘ পথ, 40 মাইলস ইজ আ লং ওয়ে, 10 মিনিটস ইজ এনাফ টু এক্সপ্লেইন দিস টপিক, এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য 10 মিনিট সময়ই যথেষ্ট, এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য 10 মিনিট সময়ই কি হবে? যথেষ্ট। সাবজেক্টের আগে যদি ইস, এভরি বা নো থাকে তবে অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার হবে, সাবজেক্টের আগে যদি ইস, এভরি বা নো থাকে তবে অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার হয়। কেমন দেখেন, এভরি স্টুডেন্ট, এই যে সাবজেক্টের আগে ইস অথবা এভরি থাকে বা নো থাকে, তবে অক্সিলারি ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, এভরি স্টুডেন্ট ইজ, এই ইজটাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই ইজের আগে, অর্থাৎ যদি সাবজেক্টের জায়গায় এভরি থাকে, কখনো ইজ থাকে বা নো থাকে, তাহলে অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার হয়। কেমন দেখেন, এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে, প্রত্যেক শিক্ষার্থী আজ উপস্থিত। নো স্মোকিং ইজ অ্যালাউড, ধূমপান অনুমোদিত নয়, নো স্মোকিং ইজ অ্যালাউড, এই যে নো স্মোকিং রয়েছে না, এভরি স্টুডেন্ট রয়েছে, মনে রাখতে হবে সাবজেক্টের জায়গায় যদি এইগুলা থাকে, তিনটা কথা বলেছে এখানে, ইচ, এভরি বা নো, ইচ, এভরি বা নো এইগুলা থাকলে অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার হয়। এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে, প্রত্যেক শিক্ষার্থী আজ উপস্থিত। নো স্মোকিং ইজ অ্যালাউড, ধূমপান অনুমোদিত নয়। দেখেছেন? বই, দেশের নাম, বই বা দেশের নাম দেখতে প্লুরাল হলেও এদের পরে ভার্ব সিঙ্গুলার হবে, খুব ভালোভাবে একটু মনে রাখবেন, বই বা দেশের নাম এগুলো দেখতে কি হবে? প্লুরাল হলেও পরে ভার্বটি সিঙ্গুলার হয়, খুব ইম্পর্টেন্ট রুল এগুলা। যেমন দ্য হান্ড্রেডস ইজ আ ফেমাস বুক, দ্য হান্ড্রেডস হচ্ছে একটা বইয়ের নাম, তো এটা প্লুরাল মনে হচ্ছে না? দ্য হান্ড্রেডস ইজ আ ফেমাস বুক,
অর্থাৎ হান্ড্রেডস একটা বিখ্যাত বই। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি। দেখেন যুক্তরাষ্ট্র, আমরা সবাই জানি, এখানে ইয়াসিন আপা আমাদের যুক্তরাষ্ট্র থেকে, ইয়াসমিন আপা উনি যুক্তরাষ্ট্র থেকে ক্লাস করছেন। তো এই যে আমেরিকা, আমরা বলি স্বপ্নের আমেরিকা, হ্যাঁ। তো কি বলা হচ্ছে, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি। এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা দেখতে কিন্তু প্লুরালের মতো। এই যে বলছে যে বই বা দেশের নাম দেখতে প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি, এই দেখেন এখানে ইজ বসেছে, ভার্ব কি বসেছে, ইজ। তাই বলা হচ্ছে বই বা দেশের নাম দেখতে প্লুরাল হলেও এগুলা কিন্তু সর্বদা এই পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হয়। তো দেখেন এখানে আমি প্রথমে একটা রুল করাচ্ছিলাম, এটা একটু কমপ্লিট করি। আমাদের স্পোকেনের যেহেতু আমরা একটা ক্লাস শুরু করছি এখন, এখানে বলা হচ্ছে লেট মি নো প্লাস নাউন প্লাস ভার্ব। লেট মি নো, লেট মি নো শব্দের অর্থ কি, আমাকে জানাও, আমাকে অনুমতি দেওয়া হোক বা আমাকে জানানো হোক। যেমন তোমার সিদ্ধান্ত আমাকে জানিও, তোমার সিদ্ধান্ত আমাকে জানাও, লেট মি নো ইওর ডিসিশন। দেখেন এই যে বাক্যগুলো, এই লেট মি দিয়ে আপনারা আরো বাক্য তৈরি করবেন। এগুলো খাতায় তৈরি করে রেকর্ড করে আমাকে পাঠাবেন, ফোনে রেকর্ড করতে হবে। নীরব, ক্যান ইউ হেয়ার মি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই কোশ্চেন? বুঝতে পারছেন আমি যা বলছি? প্লিজ লেট মি নো দ্যাট, আনসার মাই কোশ্চেন। নীরব। জি স্যার, বুঝতে পারছি। ওকে। এই যে জি স্যার। শব্দগুলো, এই যে রুলগুলো করাচ্ছি না, এগুলো একটু চেষ্টা করবেন, হ্যাঁ, এগুলো একটু বাসায় করবেন। এখান থেকে আমি এখানে মাত্র 5টা বাক্য লিখেছি, এখানে আপনি আরো অনেকগুলো বাক্য তৈরি করবেন নিজে নিজে। এইটা যখন করতে পারবেন তখন কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা দ্রুত শিখতে পারবেন। পৃথিবীর সব থেকে ভালো ইংলিশ টিচারের কাছেও যদি আপনি পড়েন, ইংরেজি শিখতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে প্র্যাকটিস না করবেন। অর্থাৎ খুব পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। খুব পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো দেখেন এখানে কি বলা হচ্ছে, লেট মি নো ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, যদি তুমি তোমার সিদ্ধান্ত বা তোমার মন পরিবর্তন করো আমাকে জানিও। লেট মি নো ইউর ডিসিশন, তোমার সিদ্ধান্ত আমাকে জানিও। লেট মি নো ইফ ইউ ক্যান মেক। দেখেন আমরা শুধু গ্রামারের রুল শিখলাম মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, কিন্তু আমরা যদি কথা না বলতে পারি তাহলে কি ওই জায়গাটা আমাদের শিখে কোনো লাভ আছে বলেন? আমাদের কিন্তু কোনো লাভ নেই। আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু স্পোকেন করতে হবে, স্পিকিং করতে হবে। তো স্পিকিং করতে গেলে এই জায়গাটা লাগবে। এই যে একটা স্ট্রাকচার, যেমন লেট মি নো, দা লেট মি নো একটা স্ট্রাকচার, লেট মি নো আমাকে জানাও, আমাকে অনুমতি দেওয়া হোক। লেট মি গো আউটসাইড নাও, আমাকে এখন বাইরে যেতে দেওয়া হোক। কি হবে, লেট মি নো আউটসাইড নাও, আমাকে এখন বাইরে যেতে দেওয়া হোক। এই যে একটা নিয়ম বললাম। তারপরে কি আছে দেখেন, আমাকে এখন আম, তুমি যদি কিছু, তোমার যদি কিছু করার দরকার হয় আমাকে জানাও, লেট মি নো ইফ ইউ নিড এনিথিং। তুমি যখন প্রস্তুত হবে আমাকে জানিও, লেট মি নো হোয়েন ইউ আর রেডি। তুমি আসতে পারলে আমাকে জানাও। দেখেছেন এই যে যে লেটের কয়েকটা স্ট্রাকচার, এখানে দেখেন আরো কিছু কিছু স্ট্রাকচার রয়েছে, আমরা একটু দেখবো। হুম যেমন দেখেন এটা হচ্ছে চিম। এই যে মনে হচ্ছে আমি আমার চাবি ভুলে গেছি, ইট সিমস আই ফরগট মাই কিস। ইটস ইট সিমস, এটা মনে হয় বা মনে হচ্ছে, আই ফরগট মাই কিজ, আমি আমার চাবি ভুলে গেছি। মনে হচ্ছে সে আসছে না, ইট সিমস শি ইজ নট কামিং। ইট সিমস, দেখছেন তাহলে ইট সিমস এর কিন্তু একটা স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার? ইট সিমস। হুম এই যে স্ট্রাকচার গুলো শিখালাম এগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। ইট সিমস দে আর নট ইন্টারেস্টেড, মনে হচ্ছে তারা আগ্রহী নয়। মনে হয়, এই যে আপনার বিবেকে বলছে যে মনে হয় তারা আজ আসবে না, আমার মনে হচ্ছে আজ বৃষ্টি হতে পারে, আমার মনে হচ্ছে তার জ্বর হয়েছে। এই ধরনের বাক্যগুলা যখন আমরা করব তখন আমরা কিভাবে করব, তখন কিন্তু ঠিক এই জায়গাটা আমরা দেখব। অর্থাৎ ইট সিমস, মনে হচ্ছে আমরা পথ হারিয়ে ফেলছি, ইট সিমস উই আর লস্ট আওয়ার পথ। প্যাথ, প্যাথ ইংরেজি কিন্তু পথ। মনে হচ্ছে এটি সঠিক নির্বাচন, ইট সিমস ইট ইজ দ্য রাইট চয়েস। মনে হচ্ছে সে সত্য কথা বলছে না, ইট সিমস হি ইজ নট টেলিং দ্য ট্রুথ। এই দেখেন সে সত্য কথা বলছে না, এইটুক কোন্টেন্স, সে সত্য কথা বলছে না, বলেন তো এত এইটুক কোন্টেন্স, সে সত্য কথা বলছে না, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে সত্য কথা বলছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। কিসের হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি বলা হয় সে ভাত খাচ্ছে না, এটা বলেন, নীরব বলেন, সে ভাত খাচ্ছে না, কি হবে? হি ইজ নট ইটিং রাইস, কি হবে? হি ইজ নট ইটিং রাইস, সে ভাত খাচ্ছে না। সে স্কুলে যাচ্ছে না, It's not going to school. হ্যাঁ, হি ইজ নট গোয়িং টু, জোরে বলতে হবে, হি ইজ নট গোয়িং টু স্কুল। সে He ছবি is আর not সে going. সে ছবি আঁকছে না, হি ইজ নট ড্রয়িং আ He is পিকচার। not drawing a picture. পিকচার, সে গান গাচ্ছে না, He is not singing not a song. সিঙ্গিং আ সং। সে কবিতা লিখছে না,
Is not same হুম? lacking a letter. না না না, এগুলো বলা যাবে না, এখানে তো সিমস বাদ দিতে হবে, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে না, হি ইজ নট ইটিং রাইস। অর্থাৎ এখানে বলতেছি যে মনে হচ্ছে সে সত্য কথা বলছে না, তো মনে হচ্ছে ইংরেজি কি, ইট সিমস। মনে হচ্ছে ইংরেজি কি হবে, ইট সিমস হি ইজ টেলিং দ্য ট্রুথ। ইট সিমস হি ইজ নট টেলিং দ্য ট্রুথ, মনে হচ্ছে সে সত্য কথা বলছে না, মনে হচ্ছে এটি সঠিক নির্বাচন হচ্ছে, ইট সিমস দিস ইজ দ্য This রাইট tense চয়েস। is the right মনে হচ্ছে choice. আমরা পথ হারিয়ে ফেলছি, ইট সিমস উই আর লস্ট দ্য প্যাথ, এখানে দ্য প্যাথ লিখতে হবে, পথ বা ওয়ে। মনে হচ্ছে তারা আগ্রহী নয়, ইট সিমস দে আর নট ইন্টারেস্টেড। আপনি এক জায়গায় গিয়েছেন ক্লাস নিতে, বাচ্চাদের পড়াচ্ছেন, তারা কথা বলছে, তারা এলোমেলো ভাবে চলাফেরা করছে, তখন আপনি বলছেন যে তারা আগ্রহী নয়, তারা শিখতে আগ্রহী নয়, এই যে বাক্যগুলা। আচ্ছা, ওখানে আপনার দেশে যে যারা ক্লাস করতে আসে, তো যখন আসবে, এখন আমরা সেগুলো কিভাবে ট্রান্সলেট করব, সেগুলো ট্রান্সলেট করতে গেলে আমাদেরকে টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ এইগুলো সম্পর্কে শিখবো। তো এখানে প্রথমে একটা বাক্য দেখতে পাচ্ছি, তাহারা কি গিয়েছিল। তাহারা কি গিয়েছিল, দেখেন একটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, তাহারা কি গিয়েছিল। তো এই যে বাক্যটা তাহারা কি গিয়েছিল, এই It বাক্যটাকে is a আমরা past tense, yes. পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ অর্থাৎ পাস্ট ইনডেফিনিটের তাহারা গিয়েছিল, আমি যদি এটাকে অ্যাফার্মেটিভে নিয়ে আসি, ইমরান ভাই একটু খেয়াল করেন ভালোভাবে, ক্যান ইউ হিয়ার মি, শুনতে পারছেন, প্লিজ লেট মি নো দ্যাট, শোনা যায়? একটু কথা বলবেন, আপনি অনেক লেটে যোগদান করছেন আজকের ক্লাসে, ইমরান Yes, sir. আহমেদ সজীব, Correct. হ্যাঁ থ্যাংক ইউ। দেখেন এই যে জায়গাটা তাহারা কি গিয়েছিল, তাহলে আমরা যখন বললাম তাহারা গিয়েছিল, তখন কি হবে, দে ওয়েন্ট, তাহারা গিয়েছিল, দে ওয়েন্ট, অর্থাৎ দে হচ্ছে সাবজেক্ট, আর বাক্যটা যেহেতু পাস্ট ফর্মে আছে, তো আমরা ভার্বের ভি ওয়ান ফর্ম হচ্ছে গো, আর এইখান থেকে নিয়ে এসেছি ওয়েন্ট। আমাদের ভার্ব ফর্ম গুলো কিন্তু অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহারা কি গিয়েছিল, এটা কিভাবে, ডিড ডিড দে গো, অর্থাৎ কিভাবে আমরা করলাম, পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্নবোধক করতে গেলে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, ডিড, কি আনতে হয় বলেন, ডিড। তাহলে তাহারা গিয়েছিল, দে ওয়েন্ট, আর তাহারা কি গিয়েছিল, ডিড দে গো। আচ্ছা, আমি একটি গান গাইছিলাম, এটা কে বলতে পারবেন, আমি একটা গান গাচ্ছিলাম, কোন টেন্স এটা বলেন তো, আমি একটি গান গাচ্ছিলাম। হুম আমি Sir, present continuous. Sorry, past continuous থ্যাংক tense. ইউ, পাস্ট কন্টিনিউয়াস কিভাবে এটা বুঝলাম, এই যে বাংলা বাক্যের শেষে তেছিলাম, তেছিল এগুলো Guys, রয়েছে, ছিলাম। গাইছিলাম, থ্যাংক ইউ। তাহলে আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি I একটা, was singing a এই song. বাক্যটা দিয়ে চারটে বাক্য করেন তো, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, আমি একটা গান গাইছিলাম। Song. হুম I was not singing a song. হুম Was I singing a song? Was not I singing a song? দেখছেন, তাহলে আমরা কিন্তু এই রুলটা যদি ভালোভাবে জানি, তাহলে যে কোনো একটা বাক্যকে আমরা চার ভাবে কিন্তু বলতে পারি। যেমন চাঁদ কিরণ দিতেছিল, এইটা কে বলবেন, সজীব ভাইয়া বলেন, ইমরান আহমেদ সজীব, এটা বলতে পারবেন, চাঁদ কিরণ দিতেছিল। এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোন টেন্স হবে বলেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চাঁদ কিরণ দিতেছিল, তাহলে এখানে সাবজেক্ট কি, চাঁদ। চাঁদ ইংরেজি কি হবে, দা মুন, দা মুন। এরপরে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, অজ, দা মুন অজ। মেইন ভার্ব কি, কিরণ দেওয়া, শাইন, তো এর সঙ্গে আইএনজি হবে, দা মুন অজ শাইনিং। হ্যাঁ। দা মুন অজ শাইনিং, এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করি কি হবে, দা মুন, ওই যে অজ, অজ রয়েছে অক্সিলারি ভার্ব, ওর পরে শুধু নট হবে, দা মুন অজ নট শাইনিং। চাঁদ কি কিরণ দিতেছিল, যদি ইন্টারোগেটিভ করি, তখন ওই যে অক্সিলারি ভার্ব অজ, ওইটাকে সবার প্রথমে আনতে হবে, অজ দা মুন শাইনিং, অজ দা মুন শাইনিং। চাঁদ কি কিরণ দিতেছিল, চাঁদ কি কিরণ দিতেছিল না, অজেন্ট দা মুন শাইনিং, অজেন্ট দা মুন শাইনিং। দেখছেন এই যে সিস্টেম, এই সিস্টেমটা যদি আমি একটু দেখতে পারি, এইটা যদি ভালোভাবে নিতে পারি, ল্যাঙ্গুয়েজটা আমার কাছে অনেকাংশে সহজ হবে। তুমি ইংরেজি শিখছিলে, এখানে কিন্তু প্রত্যেকটাই সেই একই টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। তুমি ইংরেজি শিখছিলে, ইউ ওয়ার লার্নিং ইংলিশ। তুমি ইংরেজি শিখছিলে না, ইউ ওয়ার নট You লার্নিং are ইংলিশ। not running তুমি in কি ইংরেজি English. শিখছিলে, ওয়ার ইউ লার্নিং ইংলিশ, ওয়ার ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছিলে, তুমি কি ইংরেজি শিখছিলে না, ওয়ার নট ইউ লার্নিং ইংলিশ। হুম তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভালোভাবে যদি আমরা টেন্স শিখতে পারি, দেখেন এই যে প্রত্যেকদিন আমি বলেছিলাম আমাদের খাদ্য ফুড মেনুতে যেমন আমাদের ভাত, আমরা বাঙালি মানুষ ভাত খেয়ে থাকি, ভাতের পরে কখনো আমাদের অরুচি আসে না, অনিচ্ছা আসে না, টেন্সটাও কিন্তু আমাদেরকে ঠিক সেইভাবে ধরতে হবে। টেন্সটা আমরা এখানে পারি না, এমনকি যদি কেউ থাকি, তাহলে কিন্তু আমরা টেন্স আগে ভালোভাবে শিখবো, 12টা টেন্স। তো আমি আপনাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের 7টি টেন্স জানলে আমরা সারা দিন কথা বলতে পারি। অর্থাৎ প্রথম দুইটা করে টেন্স, ইনডেফিনিট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনিট,
প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। দেখেন এই প্রত্যেকটার দুইটা করে। আর আরো একটা টেন্স আমাদের ভালো করে শিখতে হবে, সেটা পারফেক্ট হচ্ছে টেন্স। সেটা হচ্ছে পারফেক্ট টেন্স, তাও শুধু প্রেজেন্ট পারফেক্ট। কেন জানেন? কারণ দেখবেন যত বাক্য প্রেজেন্ট রয়েছে, পারফেক্টটাই সবসময় আমরা তার ইয়েস, কথোপকথনে ব্যবহার করি। থ্যাংক ইউ, প্রেজেন্ট পারফেক্টে আমরা সবসময় ব্যবহার করি। দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট, এরপরে দেখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট। এই যে প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালী কি জানেন? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। এখন দেখেন আমরা এই যে সারা জীবন ধরে কিন্তু এইগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। কিন্তু এইটা শিখতে শিখতে আমরা বুড়া হয়ে যাচ্ছি, আমরা বুড়ি হয়ে যাচ্ছি, কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারছি না। এখন আমাদের একটু ভিন্ন ভাবে শিখতে হবে। কিভাবে শিখবো? যেমন আমরা এই বাক্যটা যদি বলি সে কাজটি করেছে, তাহলে সে ইংরেজি কি? হি। আর তারপরে করেছে, এই যে ইয়াসি ইয়াসও থাকলে আমরা মনে রাখবো এটা প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ টেন্স। ডান দ্য ওয়ার্ক। ইয়েস, এই যে সঠিক কথা বলেছেন, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। তাহলে এটা আমরা কিভাবে করলাম? এটা কিন্তু এখানে আমাদের রুল স্ট্রাকচার কিছুই মনে রাখার দরকার নেই। আমরা মনে রাখবো সে ইংরেজি হচ্ছে হি, আর ইয়াসি ইয়াসও থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ বা হ্যাভ আসে। তো এখানে সাবজেক্ট যেহেতু হি, এরপরে হ্যাজ বসবে। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেছে। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেছে। তাহলে এই যে সে কাজটি করেছে, সে বাড়ি গিয়েছে, হি হ্যাজ গন টু মার্কেট। তারা আমগুলো খেয়েছে, তারা ইংরেজি কি? দে। এরপর দের পর কি বসবে? হ্যাভ। আর আমি বলেছি যখন হ্যাজ বা হ্যাভ বসাবেন তখন কিন্তু মূল ভার্বের ভি3 দিতে হবে। মূল ভার্বের ভি3 দিতে হবে, অর্থাৎ হি হ্যাজ ইট মানে খাওয়া, এখান থেকে আনতে হবে ইটেন। হি হ্যাজ ইটেন ম্যাঙ্গোস, তারা আমগুলো খেয়েছে। আমি কলা খাইনি, আই হ্যাভ নট ইটেন বানানা। এই দেখেন আইর পরে এখানে হ্যাভ বসে, আইর পরে কি বসে? হ্যাভ বসে। আমি কলা খাইনি, একটা নেগেটিভ না বোধক শব্দ আছে, এর জন্য কি আসবে? নট। আই হ্যাভ নট ইটেন বানানা, আমি কলা খাইনি। আমি কলা খেয়েছি, আই হ্যাভ ইটেন বানানা। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি একটা আপেল খেয়েছি, আই হ্যাভ ইটেন অ্যান আপেল। আমি একটা আমি একটা সিদ্ধ ডিম খেয়েছি, আই হ্যাভ ইটেন অ্যান্ড বয়েলড, আই হ্যাভ ইটেন এ বয়েলড এগ। আমি বিরিয়ানি খেয়েছি, আই হ্যাভ ইটেন বিরিয়ানি। দেখেন একটা মাত্র রুল শিখাই দিলাম, কতগুলো বাক্য করে ফেললাম সেই রুল দিয়ে। অর্থাৎ এখানে সাবজেক্ট, তারপর হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি3, তারপর এক্সটেনশন। মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্টের চিহ্ন কি? বাংলায় ক্রিয়ার শেষে এই শব্দগুলা থাকবে। কি কি থাকবে? হ্যাজ, সরি, ইয়াসি ইয়াসো ইয়াসেন ইয়াসে ইয়াসি, হ্যাঁ, এইগুলা থাকবে। যেমন আমি কাজটি করিয়াছি, তারা স্কুলে গিয়েছে, সে ভাত খায়নি। এই যে বাক্যগুলা যদি নেগেটিভ হয় তাহলে নি, নাই, নি এইগুলা আসবে। যদি বলা হয় তারা মাছ ধরিয়াছে, হুম, এই বাক্যগুলাকে, এই ভার্বগুলাকে দুই ভাবে উচ্চারণ করা যায়, সাধু ভাষা আর চলিত ভাষা। যদি বলি তারা মাছ ধরেছে, এটা হবে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, এই সরি, চলিত ভাষা, তারা মাছ ধরেছে। আর যদি বলা হয় তারা মাছ ধরিয়াছে, তখন কি হবে? তারা মাছ ধরিয়াছে, তখন হবে সাধু ভাষা। এটা কোনো সাধু এই ভাষা। সাধু ভাষাটা আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন এইখানে দেখেন এই বাক্যটা আমি করে দিয়েছি, প্রত্যেকটা বাক্য এইভাবে করেছি। সে কাজটি করিয়াছে, করিয়াছে বললে সাধু ভাষা বোঝায়। কিন্তু যখন বলি সে কাজটি করেছে, সে কাজটি করেছে, তখন কিন্তু বুঝাবে এটা চলিত রূপ। চলতি ভাষা। হ্যাঁ, চলিত ভাষা। এইভাবে কিন্তু আমাদের 12টা টেন্সই কিন্তু আমাদের জানা লাগবে, কিন্তু মেইন জানতে হবে হচ্ছে 6টা 7টা টেন্স। দেখেন আপনি যাই বলেন না কেন, যে যত ফেসবুকে ইউটিউবে আজকাল বিভিন্ন ফেক বিজ্ঞাপন ভরে গিয়েছে, বলে যে মাত্র 25 দিনে ইংরেজি শিখুন, মাত্র 30 দিনে ইংরেজি শিখুন, এইগুলা হচ্ছে আপনাদের মানে বিভিন্ন স্টুডেন্টকে ধোকা দিয়ে টাকা নেওয়ার একটা পথ। আসলে কিন্তু 25-30 দিনে ল্যাঙ্গুয়েজটা শেখা যায় না। তবে এখানে একটা বিষয় কি, এখানে বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজের কিছু কিছু মানে ইম্পর্ট্যান্ট জায়গা রয়েছে যেগুলো জানলে আমরা কথা বলতে পারি। তার ভিতরে মেইন হচ্ছে টেন্স। আপনি যে যাই বলুক না কেন, এই যে আমি বললাম যে দেখেন আমাদের স্ট্রাকচার শেখার দরকার নেই, এটা হচ্ছে মানে একটা সাইড টক। কিন্তু আসল কথা হচ্ছে আপনাকে স্ট্রাকচার বা টেন্স জেনে তারপরে ভাষাটা ভালোভাবে কথা বলা শিখতে হবে। আমি কথা বললাম, আমার যদি রুল না জানি, আমার দেশের নিয়ম রয়েছে বাংলাদেশে বাম পাশ দিয়ে গাড়ি চালাতে হয় বা রাস্তার বাম পাশ দিয়ে হাঁটতে হয়। আমি যদি ডান পাশ দিয়ে হাঁটি, আমাকে তো অবশ্যই গাড়িতে এসে মেরে দিয়ে যাবে। কেননা আমি রাইট ওয়েতে যাচ্ছি না, আমি রং কাজ করতেছি, আমি রং রয়েছে, আমি ভুল করছি, এই জন্য কিন্তু আমার দুর্ঘটনা ঘটছে। তো এখানে একটা নিয়ম নিয়ম আছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নিয়ম, একটা স্ট্রাকচার আছে, বাক্য গঠন প্রণালী। সেই গঠন প্রণালীটা হচ্ছে
প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, তারপর হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি3, তারপর হচ্ছে এক্সটেনশন, তাই না? অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে যে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এই স্ট্রাকচার গুলো জানতে হবে। এর অর্থ এই না যে স্ট্রাকচার গুলো আমাকে মুখস্থ করতে হবে। আপনি যদি এরকম স্ট্রাকচার মুখস্থ করেন, কয়েক শত কয়েক হাজার স্ট্রাকচার আপনাকে মুখস্থ করতে হবে, কিন্তু এটা আসলে অতগুলো স্ট্রাকচার আমাদের ব্রেনে ধরে ধরে রাখা অনেক কঠিন। আমরা সহজ কিভাবে করে নিব? আমরা একটা এক্সাম্পল দেখলাম, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। দেখেন এইখান থেকে কিন্তু আমরা স্ট্রাকচার তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করিয়াছে বা করেছে, তাই না? তাহলে এই যে প্রথমে সাবজেক্ট হি, তারপর আমরা বলবো যে পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসে। তো হি এর পরে হ্যাজ বসেছে, হি হ্যাজ। কি হবে বলেন? হি হ্যাজ। এরপরে ডু। এর সাথে শুধু হ্যাজ হবে, ইয়েস। আফটার স্যার কারো কোনো কিছুর সাথে হ্যাজ হবে হ্যাজ না। হবে না, হ্যাঁ। তো দেখেন এই যে জায়গাটা বললাম না, অর্থাৎ এই যে ইট ডিসক্রাইবস দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ডান বাট দ্য ইফেক্ট এক্সিস্ট স্টিল নাও। যে কাজটা করা হয়েছে কিন্তু তার ইফেক্ট, প্রভাব বা ফলাফলটা এখনো আছে। সে কাজটি করিয়াছে মানে কি, এই মাত্র করেছে, করে এখন সে বিশ্রাম করতে বসেছে। অর্থাৎ এই মাত্র শেষ হয়েছে। আমি ভাত খেয়েছি। কখন খেয়েছি? একটু আগে, 10 মিনিট 15 মিনিট আগে। এমন বুঝালে, অর্থাৎ বলা হচ্ছে কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এমন বোঝালে তার টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমি হঠাৎ করে কেন কথা বলছি এটা নিয়ে? কারণ আমরা যখন কথা বলি, আমরা যখন ইংলিশ হোক বাংলায় হোক যখন কথা বলি, তখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু খুব বেশি পরিমাণে লাগে। যেমন সে কাজটি করেছে, সে কাজটি করেনি, সে স্কুলে গিয়েছে, সে স্কুলে যায়নি, তারা ভাত খেয়েছে, সে গান গেয়েছে, রীতা স্কুলে গিয়েছে, তারপরে এইভাবে। তো এইগুলো করতে গেলে দেখেন এই যে আমি কিন্তু শুধু ভার্ব পরিবর্তন করে দিয়েছি। সে বাজারে গিয়েছে, সে গান গেয়েছে, সে ছবি এঁকেছে। তাহলে ছবি আঁকা ইংরেজি কি, গান গাওয়া ইংরেজি কি, এইগুলা কিন্তু আমাকে জানতে হবে। আর এইগুলো জানতে গেলে আমাকে ওই সেই কনজুগেশন অফ ভার্ব যেটা, ওইটা কিন্তু আমাকে মুখস্থ করতেই হবে। তো দেখেন ওইগুলা যদি মুখস্থ করা যায়, অর্থাৎ টেন্স যদি ভালোভাবে জানা যায়, টেন্স, মডাল, সেমি মডাল, তাহলে কথা বলা যাবে। কেন আমরা কথা বলতে পারবো না? সে নাচিতে ছিল না, দেখেন এটা কোন টেন্স? এটা মেইনলি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে নাচিতে ছিল না, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা নেগেটিভ। কে বলতে পারবেন সে নাচিতে ছিল না? ড্যান্সিং। হি ওয়াজ নট ডান্সিং। হ্যাঁ, হি ওয়াজ নট বা শি ওয়াজ নট ডান্সিং। আমরা রেডিও শুনছিলাম, এটার ইংলিশ কি হবে? আমরা রেডিও শুনছিলাম। উই ওয়ার লিসেনিং হিয়ারিং রেডিও, রেডিও। হ্যাঁ লিসেনিং রেডিও, হ্যাঁ লিসেন এখানে শোনা। তারপর লিসেনিং হবে। সে একটি রচনা লিখছিল, এটা কি হবে? সে একটা রচনা লিখছিল। was writing in writing a essay. হ্যাঁ, নীরব কি বলেছো এখানে? হি ওয়াজ রাইটিং আ এসে, রাইটিং অ্যান এসে, তাই লিখতে হবে। অর্থাৎ এখানে আগে আমাকে টেন্সটা 1 সেকেন্ডের ভিতরে, মাইক্রো সেকেন্ডের ভিতরে বলার সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে আসতে হবে কি, সে একটি রচনা লিখছিল। কোন টেন্স? এটা পাস্ট টেন্স। পাস্ট কোন টেন্স? পাস্ট টেন্স তো চারি ভাই, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীতকালে চলমান ছিল, সে একটা রচনা লিখছিল। হি ওয়াজ রাইটিং আ অ্যান এসে, বা হি ওয়াজ রাইটিং এ কম্পোজিশন, এটাও বলা যায়। কম্পোজিশন মানে রচনা, এসে মানেও রচনা। দেখেন আমরা বাঙালি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটে গিয়েছি, তাই না? তো ওখানে গিয়ে আমাকে ইংলিশে কথা বলতে হবে। তো প্রথমে শব্দগুলো, সেন্টেন্স গুলো আমার ব্রেনে কিন্তু অটোমেটিকলি বাংলায় চলে আসে। ওই বাংলায় আসলে সঙ্গে সঙ্গে যদি আমি এইভাবে ট্রান্সলেট, অনুবাদ করে দিতে পারি ইংলিশে, তো আমি ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো, আমি ইংলিশে কথা বলা শিখে গেলাম। তো এই যে যে কথাগুলো বাংলায় আসতেছে, এইগুলো দেন অ্যান্ড দেয়ার সঙ্গে সঙ্গে কিভাবে আমি ইংলিশে ট্রান্সলেট করে দিব, এর জন্য আমাকে ওই গ্রামারের কিছু রুলস শিখতে হবে। টেন্স শিখতে হবে, মডাল শিখতে হবে, প্যাসিভ ভয়েস শিখতে হবে, প্রেপোজিশনের ব্যবহার শিখতে হবে। এই প্রেপোজিশনের ব্যবহার দেখেন, এই যে স্পোকেনের কয়েকটা রুল আমি আজকে দেখাচ্ছিলাম, এগুলা যদি বলি, এই যে মনে হচ্ছে সে আসছে না, ইট সিমস শি ইজ নট কামিং। মনে হচ্ছে স্যার আজ ক্লাস করাবে না। এমন অনেক হয় না, আমি আজকে হয়তো 2 1 দিন নোটিশ দিতে ভুলে যাই যে ক্লাসটা নিব না, ব্যস্ততার কারণে মনে থাকে না। তো আপনারা কিন্তু সত্যিই বসে থাকেন যে স্যার হয়তো এখনই লিংক দিবে ক্লাস নিব। তো যখন বলবেন মনে হচ্ছে স্যার আজ ক্লাস নিবে না, ইট সিমস আওয়ার টিচার উইল নট টেক আওয়ার ক্লাস টুডে, মনে হচ্ছে সে আজ আসছে না,
এই যে আসছে না, কোন টেন্স? কন্টিনিউয়াস। ইট সিমস শি ইজ নট কামিং, মনে হচ্ছে তারা আগ্রহী নয়। ইট সিমস দে আর নট ইন্টারেস্টেড। অর্থাৎ এখানে রুলটা হচ্ছে প্রথমে ব্যবহার করতে হবে ইট সিমস। দেখেন এই 5 থেকে 10, এই 10টা 5টা বাক্যে প্রত্যেকটার প্রথমে ইট সিমস রয়েছে। মনে হচ্ছে আমি আমার চাবি ভুলে গেছি। ইট সিমস আই ফরগট মাই কিজ। আপনি রাস্তায় অনেক দূরে চলে গেছেন, এখন আপনার মনে হচ্ছে, মনে মনে বলছে যে বাসার চাবি ভুল করে আপনি গেটে রেখে আসছেন। এমন অনেক সময় হয় না? তো মনে হচ্ছে আমি আমার চাবি ভুলে গেছি, ইট সিমস আই ফরগট মাই কিস। তো এই ইট সিমস দিয়ে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন। মনে হচ্ছে আমার শরীরটা খারাপের দিকে যাচ্ছে, মনে হচ্ছে আমার ছেলেটা খারাপ পথে চলে যাচ্ছে, মনে হচ্ছে আমি পরীক্ষায় A+ পাবো। হ্যাঁ, আমরা বাংলাদেশে A+, গোল্ডেন A+-এর ছড়াছড়ি। তো তো মনে হচ্ছে যে আমি এখন পরীক্ষায় A+ পাবো, মনে হচ্ছে যে আমি A+ পাবো না, মনে হচ্ছে আমি ড্রাইভিং শিখে গেছি। হ্যাঁ, এই বাক্যগুলো কিভাবে বলবেন? মনে হচ্ছে এটি সঠিক নির্বাচন, ইট সিমস ইটস দ্য রাইট চয়েস। দেখেছেন? এই যে বাক্যগুলো বললাম, এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে, এগুলো আমাদেরকে তৈরি করা শিখতে হবে। দেখেন, ডোন্ট ওরি অ্যাবাউট ইট, আমরা অনেক সময় কথার ভিতরে এই কথাগুলো বলি। কোন কথা? ডোন্ট ওরি। ডোন্ট ওরি মানে কি? চিন্তিত হইও না। ডোন্ট ওরি, চিন্তিত হইও না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটার বিষয় চিন্তা করো না। আই হ্যাভ গট ইট কভার্ড, আমি এটা ঠিক করে ফেলবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটার বিষয় চিন্তা করো না। এভরিথিং ইজ ফাইন, সবকিছু ঠিকঠাক আছে। কি বলতে হবে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এভরিথিং ইজ ফাইন। চিন্তা করো না, আমি এটা সামলাতে পারবো। মনে করেন আপনি বাসা থেকে চলে যাচ্ছেন 1 সপ্তাহের জন্য বেড়াতে। তো আপনার মেয়ে আপনাকে বলছে যে আম্মু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু সামলাতে পারবো। সে কিভাবে বলবে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই ক্যান হ্যান্ডেল ইট। দেখছেন, হ্যান্ডেল মানে কি বলেন তো? সামলানো। আই ক্যান হ্যান্ডেল ইট। তো এই যে কথাগুলা, এই যে স্ট্রাকচার গুলা, এইগুলাই কিন্তু আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে কাজে লাগে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই উইল টেক কেয়ার অফ ইট। চিন্তা করো না, আমি এটা দেখবো। চিন্তা করো না, তুমি তোমার সেরাটা দিয়েছো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, প্রথমেই ব্যবহার করতে হবে এই বাক্যটা ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, তারপর কমা দিতে হবে। কি দিতে হবে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তারপর কি? চিন্তা করো না, তুমি তোমার সেরাটা দিয়েছো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইউ ডিড ইওর বেস্ট। চিন্তা করো না, তুমি তোমার সেরাটা উপহার দিয়েছো। চিন্তা করো না, আমি সবকিছু বুঝিয়ে দেব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই উইল এক্সপ্লেইন এভরিথিং। দেখছেন? তারপরে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইটস নট আ বিগ ডিল। চিন্তা করো না, এটা বড় কিছু না। ডেল শব্দের অর্থ বড় কিছু না। তারপর দেখেন, চিন্তা করো না, আমরা একটি সমাধান বের করব। মনে করেন আপনার ফ্যামিলির কেউ বিপদে পড়েছে, কোনো জটিল রোগ হয়েছে, তো আপনি তাকে বুঝাচ্ছেন যে প্লিজ চিন্তা করো না, আমরা একটা সমাধান বের করব। আমরা এই ধরনের কথাগুলো যখন বলবো, তখন ইংলিশে কিভাবে বলবো? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। প্রথমে বলবো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, উই উইল ফাইন্ড আ সলিউশন। উই উইল ফাইন্ড আ সলিউশন। দেখেন এই যে জায়গাটা উই উইল, এটা কিন্তু লং ফর্মে না, এটা শর্ট ফর্মে লেখা হয়েছে। উই দিয়ে কমা দিয়ে এল এল, উই উইল। উই উইল ফাইন্ড আ সলিউশন, চিন্তা করো না, আমরা একটা সমাধান বের করব। দেখেছেন? তারপরে চিন্তা করো না, আমি নিশ্চিত সবকিছু ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, আমি নিশ্চিত যে এই বিষয়গুলো সব ঠিক হয়ে যাবে। কিভাবে বলবেন? ডোন্ট ওরি। প্রথমে কি বলবেন? ডোন্ট ওরি, চিন্তা করো না অ্যাবাউট ইট, এইটার ব্যাপারে। আই এম শিওর এভরিথিং উইল ওয়ার্ক আউট। ওয়ার্ক আউট মানে হচ্ছে সব ঠিক হয়ে যাওয়া, সবকিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল ওয়ার্ক আউট। এই দেখেন, এভরিথিং উইল ওয়ার্ক আউট, এটা কোন টেন্স? উইল রয়েছে না? ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। হ্যাঁ, আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। তারা ফুটবল খেলবে, দে উইল প্লে ফুটবল। তাহলে ফিউচার টেন্সের কয়েকটা বাক্য বলে ফেলতে হবে সঙ্গে সঙ্গে। অর্থাৎ যখন যে টেন্স আসবে, তখন সেই টেন্সের কয়েকটা বাক্য পর পর আমরা বলে ফেলবো। দেখবেন আপনি খুব ভালোভাবে ওই জায়গাটা কমপ্লিট করতে পেরেছেন। অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে, যে ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমাকে প্র্যাকটিস করতে হবে। স্যার যে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছে, এই বিষয়গুলো আমাকে চর্চা করতে হবে। অর্থাৎ এইটা যখনই এর পিছনে আপনি সময় দিবেন, আপনি কথা বলা শিখে যাবেন। এই যে বাক্যগুলো এখানে দিয়েছি, দেখেন এখানে সম্ভবত ডে 4 থেকে আমরা একটু করি। এই যে করিম বাঁশি বাজাবে, ডে 4-এ এটা কি হবে বলেন তো? করিম বাঁশি বাজাবে। করিম উইল, করিম উইল কি? করিম উইল কি? করিম উইল যদি বাঁশি বাজানো ইংরেজি না জানেন, তাহলে আপাতত এটা বলতে হবে করিম উইল বাঁশি বাজাবে। কেমন? এটা কিন্তু প্রথমে বলতে হবে, প্রথমে ভুল বলতে হবে। ভুল বলতে বলতে দেখবেন একটা সময় আপনি কিন্তু সঠিকের কাছে চলে গেছেন। প্রথমে ভুল বলতে হবে নাকি? করিম উইল প্লে অন এ ফ্লুট, প্লে অন মানে বাজানো। রনি ডাক্তার হবে, রনি ডাক্তার হবে, এটা কি বলেন? ইমরান আহমেদ সজীব ভাইয়া।
স্যার পাশে ইংরেজি ফ্লুইড না ফ্লুট, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ফ্লুট। আর প্লে অন ফ্লুট মানে বাঁশি বাজানো, প্লে ফ্লুট, প্লে অন, ইয়েস। করিম উইল প্লে অন ফ্লুট, করিম একটা বাঁশি বাজাবে। আর রনি ডাক্তার হবে, রনি উইল বি আ ডক্টর, রনি ডাক্তার হবে, রনি উইল বি আ ডক্টর। তোমরা এখন লিখবে ইউ উইল রাইট নাও। দেখেন এই যে বাক্যটা তোমরা এখন লিখবে ইউ উইল রাইট নাও, এটা নীরব বা সজীব, আপনারা দুইজনের একজন বলেন তো। এটা দিয়ে চারটা বাক্য করতে হবে, কে পারবেন? তোমরা এখন লিখবে, প্লিজ চেষ্টা করেন। তোমরা এখন লিখবে কি হবে, ইউ উইল রাইট নাও, এটা নেগেটিভ কি হবে? তোমরা এখন লিখবে না, নেগেটিভটা কি হবে বলেন? নট রাইট নাও। থ্যাংক ইউ, দুইজনই পেরে গেছেন। এটা নেগেটিভ করেছেন, তাহলে ইন্টারোগেটিভ কি হবে? তোমরা কি এখন লিখবে? ইন্টারোগেটিভটা বলার চেষ্টা করেন তো। was you was later now দেখেন খুবই সহজ, আমি সিস্টেমটা বলে দেই। তোমরা এখন লিখবে ইউ উইল রাইট নাও, তোমরা এখন লিখবে না। কি হবে, ওই যে উইল রয়েছে না, অক্সিলারি ভার্ব, দুইটা ভার্ব, উইল একটা ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, আর রাইট একটা ভার্ব, এটা মেইন ভার্ব, তাই তো? তো অক্সিলারি ভার্বের পরে নট দিলে কিন্তু নেগেটিভ হয়ে যায়, সারা জীবন মনে রাখবেন। ইউ উইল রাইট নাও, ইউ উইল নট রাইট নাও, তুমি এখন লিখবে না। তুমি এখন লিখবে ইউ উইল রাইট, তুমি লিখবে না ইউ উইল নট রাইট। তুমি কি লিখবে? তখন কি হবে, ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনতে হবে। কি বললাম? অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনতে হবে। উইল ইউ রাইট, উইল ইউ রাইট। তুমি কি এখন খাবে? উইল ইউ ইট। তুমি কি এখন যাবে? উইল ইউ গো। তুমি কি এখন খেলবে? উইল ইউ প্লে। you will play না, ইউ উইল না, উইল ইউ। তুমি কি এখন লিখবে? উইল ইউ রাইট। আমি যা শিখাচ্ছি এটা শেখেন। উইল ইউ রাইট, তুমি কি এখন লিখবে? will তোমরা you write তোমরা কি এখন লিখবে? will উইল ইউ রাইট। তোমরা কি এখন লিখবে? উইল ইউ রাইট। আর তোমরা কি এখন লিখবে না, কি হবে বলেন? you not write right এটা উইল নট কে একসঙ্গে বলতে হবে, ওন্ট, ওন্ট ইউ রাইট, ওন্ট ইউ রাইট। won't you তোমরা কি লিখবে না? ওন্ট ইউ রাইট, ওন্ট ইউ ইট রাইস, তোমরা কি ভাত খাবে না? ওন্ট ইউ প্লে ফুটবল, তোমরা কি ফুটবল খেলবে না? তোমরা কি এখন বাজারে যাবে না? ওন্ট ইউ গো টু মার্কেট, তোমরা কি এখন স্কুলে যাবে না? ওন্ট ইউ গো টু স্কুল। অর্থাৎ মনে রাখবেন, এই যে দেখেন আমি একটা রুল দিয়ে সঙ্গে সঙ্গে চারটা পাঁচটা বলে যাচ্ছি একদমে, তাই না? আপনাদেরকে এটা করতে হবে, এইটাই কিন্তু প্র্যাকটিস। দেখেন অঙ্কে অনেকে 100-তে 100 পায়, পায় না? দেখবেন ছোটবেলায় অনেকে 9, 10, 3, 4-এ পাওয়া যায়। কেন যায় জানেন? অঙ্কটা প্রচুর প্র্যাকটিস করি, এবং এই অঙ্কটা 3 মাসের ভিতরে বইটা কমপ্লিট করে ফেলা যায়। কেন জানেন? প্রথমে একটা দুইটা অঙ্ক স্যার দেখিয়ে দেয়, ওই নিয়মের যত অঙ্ক সব কিন্তু পরে আমরা নিজেরা করতে পারি। অঙ্কে ডেভেলপ করার অঙ্কে ডেভেলপ করার একটা ভালো পদ্ধতি কিন্তু এইটা। তো ইংলিশেও কিন্তু ডেভেলপ করা যাবে কোন ভাবে? ওই সিস্টেমটা, ওই সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনি একটা পদ্ধতি শিখলেন, একটা স্ট্রাকচার শিখলেন, ওইটা দিয়ে পর পর আপনাকে 10 থেকে 12টি ট্রান্সলেশন করতে হবে। এইটা যদি করেন শিখতে পারবেন, না করলে শিখতে পারবেন না। অনেকে 3 মাস ক্লাস করে বলে যে স্যার খুব ভালো শিখেছি, কথা বলা শিখে গেছি। আবার অনেকে বলে স্যার কিছুই শিখতে পারলাম না। কারা বলে জানেন? যারা সময় দেয় না, যারা চর্চা করে না, যারা প্র্যাকটিস করে না। এটা করতে হবে। 1 ঘন্টা সময় লাগবে, কি হবে? 1 ঘন্টা সময় লাগবে। 1 আওয়ার লেটার উইল কি, এখানে ইট আনতে হবে সাবজেক্ট, ইট উইল টেক 1 আওয়ার, ইট উইল টেক 1 আওয়ার, টেক 1 আওয়ার। আমি শিক্ষক হইব, কি হবে বলেন? আমি শিক্ষক হইব, আমি শিক্ষক। আই উইল, আই উইল এ টিচার, I এখানে will এখানে বি আনতে I হবে। will be teacher হ্যাঁ, বি মানে হওয়া, আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হইব না, তখন কি হবে? teacher আই উইল নট বি আ টিচার। আমি কি একজন শিক্ষক হইব? উইল আই বি এ টিচার, উইল আই বি এ। অর্থাৎ প্রথমে মনে রাখবেন, এই যে উইল ব্যবহার করছি না অক্সিলারি ভার্ব, এর পরেই কিন্তু সাবজেক্ট দিতে হবে, আমরা সাবজেক্টটা দিতে ভুলে যাই। উইল বি আই এ টিচার, অনেকে এরকম বলে ফেলি, উইল বি আই এ টিচার, এটা ভুল। উইল এর পরে সাবজেক্ট দিতে হবে, উইল আই বি এ টিচার, উইল ইউ উইট রাইস, উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে? তুমি কি ভাত খাবে না? ওন্ট ইউ ইট রাইস। মনে রাখবেন অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপর সাবজেক্ট দিতে হবে। আমি আগামীকাল খুলনা যাব, এটা কি হবে? আমি আগামীকাল খুলনা যাব। আই উইল বি আসবে কেন? এখানে বি দিলে হবে না। আই উইল গো টু খুলনা টুমরো, আই উইল I গো টু খুলনা টুমরো। I to Kumula to হ্যাঁ, যদি বলা হয় রনি আগামীকাল খুলনায় যাবে, রনি উইল, রনি উইল গো টু খুলনা Ronnie টুমরো। will go to tomorrow. Ronnie will go to Kumula tomorrow.
টুমরো। দেখছেন, অর্থাৎ দেখেন এই যে জায়গাটা না, আমি আপনাদের এটা দেখাই দিব, এটা শীট দিয়ে দিব। এই যে আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুব ভালো করে আমরা কমপ্লিট করেছি। তো এই যে কথাগুলা বলছি, রনি আজ আগামীকাল খুলনায় যাবে, আমি আগামীকাল খুলনায় যাব, এগুলাকে বলা হয় ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। হ্যাঁ, ফিউচার টেন্স। যেমন এই যে দেখেন, সে অফিসে যাবে, সে এই কাজটি করবে, আমরা বিদ্যালয়ে যাব, অর্থাৎ এগুলো সব ফিউচার ইনডেফিনিট টেন্স। অর্থাৎ আমি গানটি গাইবো, আই উইল সিং দা সং, সে তোমাকে সাহায্য করবে, হি উইল হেল্প ইউ। দেখেছেন? তাহলে এই বাক্যগুলো কিন্তু আমরা প্রথমে একটু প্র্যাকটিস করবো, আপনারা নিজেরা বাসায় করবেন। টিচার কিন্তু সব পড়িয়ে দেয় না, 23 ঘন্টা আপনারা বাসায় নিজেদের নিয়ে কাজ করছেন, কেউ চাকরি, কেউ বিভিন্ন ব্যবসা, আর 1টি ঘন্টা আমাকে দিচ্ছেন, তো 1 ঘন্টায় কিন্তু আসলে সবকিছু কভার করা সম্ভব না। প্র্যাকটিস করবেন, যে জায়গাটা না পারবেন সেই জায়গাটা আমি দেখিয়ে দিব, এটাই সব থেকে বেস্ট ওয়ে। আর নাই যদি আপনি টিচারের দিকে মুখিয়ে বসে থাকেন, স্যার আমাকে সব দেখাই দিবে, শিখাই দিবে, নো, ইটস দ্য রং ওয়ে। আপনি প্র্যাকটিস করবেন, এগুলো পড়বেন, এগুলো পড়তে পড়তে যেখানে আপনি আটকে যাবেন সেই জায়গাটা মার্ক করে রাখবেন, সেইখানে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে স্যার এইটা কিভাবে করব, স্যার এই বাক্যটা কেন হলো এরকম। এইভাবে কিন্তু আপনাকে কথা বলা শিখতে হবে। কথা না বললে কথা বলা শেখা যায় না, যারা কথা বলা শেখে তারাই কিন্তু কথা বলতে পারে, চর্চা করে যারা, চর্চা না করলে কিন্তু এই জায়গাটা হবে না। অর্থাৎ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। দেখেন এই যে কনভারসেশনের জায়গাটা আজকে আপনাদের দেখাতে চাচ্ছিলাম। তো কনভারসেশন আমাদের আজকে যে প্রেজেন্টেশন ছিল, এইটা আমরা এখন একটু দেখবো। কিসের উপরে কথা বলতে চেয়েছিলাম আপা, প্লিজ হেল্প মি। কোন বিষয়টা ছিল জানি আজকে? আপনার তো সময় হয়ে গিয়েছে, আপনি প্রেজেন্টেশনটা দিয়ে চলে যাবেন প্লিজ। স্যার ওই যে ডেইলি অ্যাক্টিভিটিস এরকমই স্যার বলছে আচ্ছা, তো আপনি কি প্রত্যেকদিন। খাচ্ছেন এখন? ডেইলি অ্যাক্টিভিটিস বলবেন একটু, 1 2 মিনিটের ভিতরে। স্যার আমি কিছু লিখি নাই স্যার, সত্যি কথা যেটা, আচ্ছা, তো তাও স্যার আমি নিজে থেকে এমনি বলি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, এটা সবাই স্যার একটু শুনবেন। বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আর তারপরও কোথাও তবে লিখা আপনি নাই রিয়েলি যা যা করেন, এই যে এখন একটু পর স্কুলে যাবেন, হ্যাঁ, এই রিয়েলিটিটাই আপনি তুলে ধরবেন, সবাই একটু শুনবেন প্লিজ, বলেন। স্যার। হুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। uh দিস I ইজ will explain you my daily activities. ওকে। My name me This is Tamina Yasmin. Every day I wake up early in the morning at 5:20, and then wash my all and evolution, take for prayer, Fajr. After that, after Fajr prayer, I go to my kitchen and prepare some breakfast for me and my family member. ওকে। And after that, I I start to go to my school. My schedule is 8:30. Uh, sometimes I go to work. Sorry. Sometimes I go to with car, or sometimes I work. And then when I reach my school, here I have a different kind of work here. So this is a elementary school, and here is some babies and some kids, different kind classes, 11 classes here, and I go to different time, different classes, and talk to with them and learn them some topics like science and activities, like motor skill, like um, here is a different kind of mm, activities to teach them. Okay, that's here. Students, sorry, uh, here is a sixth season. All seasons they are knowing different time. Now spring is going on. Then spring season. Here how is weather, and they can read weather. They can doing some activities for weather. That means now is all time like sunny. They enjoy sunny days. They can go to play outside with ball or etc etc. And then when finish my uh, middle time, I take my lunch and prayer, Duhur prayer, and when finish my schedule, I come back home and take some rest.
ওকে। And then, sir, I take some rest and prayer, Asr, then prayer, Maghrib, and watch sometimes some TV and cook sometimes for uh, next day. And I go to bed for sleep at 11:30 p.m. Okay. That's all my daily activities. I don't do so. Thank I, you. Excellent presentation. I tell very short. Okay, yes, short presentation, but nice presentation, and you have said it in your own accord. আপনার মন থেকেই বলেছেন, এটা not a written. Yes, yes, not written presentation. Nice presentation. দেখছেন, তাহলে সবাই শুনেছেন, এইভাবে কেউ কথা বলতে পারবেন? নীরব বা সজীব ভাইয়া কথা বলতে পারবেন একটু? আপনি সারাদিন কি কি করেন, ডেইলি অ্যাক্টিভিটিস? তো আপা, আপনার সময় হলে আপনি যেতে পারেন, ইউ ক্যান লিভ নাও। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা দুইজন কেউ বলতে পারবেন ডেইলি অ্যাক্টিভিটিস কিভাবে কথা বলতে? দেখেন আপা কত সুন্দর করে বলছে যে সারাদিন কি কি করে। দেখেন এই জায়গাগুলো কিন্তু প্রতিদিন আমাদের হোমওয়ার্ক থাকবে। এই জায়গাটা প্রত্যেক দিন কিন্তু আমরা করব। এই যে কিভাবে বাংলা থেকে ইংলিশে আমরা ট্রান্সলেশন করব। করিম বাঁশি বাজাবে, রনি ডাক্তার হবে। হ্যাঁ, আমি কিন্তু এই টেন্স নিয়ে কথা বলেছি। আমি ভাত খেয়েছি, তাহারা স্কুলে গিয়েছে, সে একটি মাছ ধরেছে। অর্থাৎ এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আজকে আপনাদেরকে দেখালাম না, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আপনারা মিনিমাম 20টা বাক্য করবেন, সজীব এবং ইমরান ভাই আপনারা দুইজন। এইগুলো আমার জন্য করে একটু রাখবেন, একটু দেখাবেন। এখানে কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। কেমন? যেমন দেখেন, সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। তারা আমগুলো খেয়েছে, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ। আমি কলা খাইনি, আই হ্যাভ নট ইটেন বানানা। আমি কলা খাইনি, আই হ্যাভ নট ইটেন বানানা। দেখেছেন? তাহলে এই যে জায়গাটা, এটা আমরা কিভাবে পেলাম? প্রথমে সাবজেক্ট, সে কাজটি করেছে, সাবজেক্ট অর্থ কর্তা হি, সাবজেক্ট কি হবে? হি। দেখেন কত সহজে বাক্য তৈরি করা যায়। হি, তারপরে কি আসবে? সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তো দুইটা বসানো যায় না? হি যেহেতু এখানে থার্ড পারসন, হি হ্যাজ। তারপর কি বসবে? ভার্বের ভি3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। হি হ্যাজ, ডু থেকে এসেছে ডান, হি হ্যাজ ডান। আর এক্সটেনশন বা অবজেক্ট রয়েছে দা ওয়ার্ক। দেখছেন? হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেছে। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু মার্কেট। সে বাজারে গিয়েছে, সে একটা গাড়ি কিনেছে, হি হ্যাজ বট এ কার। সে একটা মোবাইল ফোন কিনেছে, হি হ্যাজ বট এ মোবাইল ফোন। তাহলে বাক্য তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধু আমাদের এই সিস্টেমটা একটু অবলম্বন করতে হবে। যারা টেন্স পারবে তারা কথা বলতে পারবে সহজে, খুব সহজে তারা কথা বলতে পারবে। টেন্সটা আবার আগে আমাদেরকে খুব ভালোভাবে ধরতে হবে। তো দেখেন আজকের ক্লাসে আমি যা কিছু করালাম সবকিছুই মোটামুটি হয়তো আপনাদের ভালো লেগেছে, আপনারা